হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। হরিনাথ, মঞ্জুর, প্রণব, প্রশান্ত, প্রতিমা, রানা, সোমনাথ, শহীদ, সুভাষিস, রুদ্র। চলো, থার্ড সেমে আমরা কি কি পড়বো সেটা আমরা আগে একটু দেখে নিই সিলেবাস আজকে, তারপরে বাকিটাতে আসছি না। যেহেতু আমরা অনার্স পড়ছি সুতরাং প্রতিটি মেকানিজম আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে এখানে। ফার্স্ট সেমস মেনলি ছিল আমাদের কিভাবে মেকানিজম করতে হয় না হয়, সেকেন্ড সেমিস্টারে সাবস্টিটিউশন এবং এলিমিনেশন আমাদের ডিটেলসে ছিল। থার্ড সেমে গিয়ে এই অর্গানিক কেমিস্ট্রি 3 মানে থার্ড সেমে শুরুতেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনস। স্থায়ীভাবে ডাবল বন্ড থাকবে এবং ট্রিপল বন্ড থাকবে, শুধুই বলা যে অ্যাডিশন টু সি ডাবল বন্ড সি মেকানিজম। ফলে মেন রিয়াকশন এখানে আমাদের অ্যাডিশন এবং আর দু একটা আলাদা রিয়াকশন গুলো থাকবে, এখানেও তাই, অ্যাডিশন টু সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি ইন কম্পারিজন টু সি ডাবল বন্ড সি। তাহলে মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, রিজিও সিলেক্টিভিটি বা স্টিরিওআইসোমেরিজম যা থেকে যে স্টিরিও সিলেক্টিভিটি, সেগুলো আমাদের এখানে সব আছে। তাহলে এডিশন কার কার হতে পারে, যেমন রিয়াকশনের মধ্যে হাইড্রোজেনেশন, হ্যালোজিনেশন, আয়োডোইলেকট্রনাইজেশন, হাইড্রো হ্যালোজিনেশন, এইসবগুলো সব আমাদের আছে। মানে সাবস্ট্রেটের সঙ্গে পার্টিকুলার রিয়েজেন্ট দিলে, যে অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, হাইড্রোবোরেশন, অক্সিডেশন, এরকম করে রিয়াকশনগুলো আমাদের ডিটেলসে এটার মধ্যে আছে। নেক্সট, তাহলে এটা ছিল আমাদের কেমিস্ট্রি টু অ্যালকিনস এন্ড অ্যালকাইনস। নেক্সট আছে দেখো অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ওকে, অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো অ্যারোমেটিক সাবস্টিটিউশনের মধ্যে মেনলি যেটা আমাদের কমন সেটা হচ্ছে রিয়াকশন সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যারোমেটিক কম্পাউন্ডে যখন ইলেকট্রোফাইল দ্বারা কোনো সাবস্টিটিউশন রিয়াকশন হবে, which is more common. স্যার সাউন্ডটা খুব আস্তে আসছে। সাউন্ড আস্তে আস্তে হ্যাঁ স্যার। এখান থেকে তো আর কিছু করণীয় নেই। না স্যার, ঠিকঠাকই আছে তো। হ্যাঁ, কারো কারো ইয়ে আছে ওই জন্য কম লাগছে। একটু নেটওয়ার্ক চেক করো, হ্যাঁ, যাদের একটু কম আসছে। আমার এখান থেকে আর কিছু করণীয় নেই, আমি নিজে আর একটু জোরে বলতে পারি বড় জোর। হ্যাঁ, দেখো তাহলে অ্যারোমেটিক সাবস্টিটিউশন মানে হচ্ছে অ্যারোমেটিক আমাদের সাবস্ট্রেট হবে এখানে, অ্যারোমেটিক সাবস্ট্রেটের সঙ্গে একটা পার্টিকুলার ইলেকট্রোফাইল দিলে one of the hydrogen of aromatic ring will substituted by that electrophile. That's why this one is called aromatic electrophilic substitution by electrophilic aromatic substitution reaction. এবার তার মধ্যে কি কি রিঅ্যাকশন আছে, কি কি দেখতে হবে আমাদেরকে না, ওরিয়েন্টেশন এন্ড রিঅ্যাক্টিভিটি দেখবো আমরা, মেকানিজম তো অবশ্যই লাগবে, এভিডেন্স লাগবে, নাইট্রেশন আছে, নাইট্রোসেশন আছে, সালফোনেশন, হ্যালোজিনেশন, সবগুলোই কিন্তু তোমরা এইচএসএ প্রেডেলক্রাফট রিঅ্যাকশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন সবগুলোই তোমরা কোনো না কোনোভাবে পড়েছো, কিন্তু ডিটেলস মেকানিজম তখন আমরা ওখানে দেখিনি। যারা একটু অ্যাডভান্স স্টাডি করেছো তারা পড়েছো। আর আমাদের এইটা আছে 1 কার্বন ইলেকট্রোফাইলের রিঅ্যাকশন, যেগুলো নেম রিঅ্যাকশন, ক্লোরোমিথাইলেশন, গ্যাটারম্যান কচ, গ্যাটারম্যান হবেনস আছে। সো অ্যারোমেটিক সাবস্টিটিউশনের মধ্যে দিস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইজ মোর কমন। আমি তোমাদের এইটাই আজকে শুরু করবো মেনলি। এই পার্টটা ম্যাডাম পড়াবেন, কেমিস্ট্রি অফ অ্যালকিনস এন্ড অ্যালকাইনস ম্যাডাম পড়াবেন। পরেরটা আমি পড়াবো, তারপরে আছে যেটা অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দিস ইজ ভেরি লেস কমন। দুটো টাইপের মেকানিজম হয়, একটা হচ্ছে অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম, আরেকটা হবে স্বাভাবিকভাবে আমাদের এলিমিনেশন দেন অ্যাডিশন মেকানিজম। দ্যাট মেকানিজম ইজ কল্ড দি সাইন সাবস্টিটিউশন বা বেনজাইন মেকানিজম। এক্ষেত্রে আগে আমাদের এলিমিনেশন হবে তারপরে সাবস্টিটিউশন, আর এক্ষেত্রে আগে এডিশন হবে তারপরে এলিমিনেশন। দিস সাবস্টিটিউশন আর কল্ড ইপসো সাবস্টিটিউশন। তো যাক, এগুলো আমরা
দেখবো এখানে ডিটেলস মেকানিজম করবে। তো মেন আমাদের এইটা আমরা শুরু করবো আজকে। চলো, এছাড়াও আমাদের যেটা আছে দেখো, কার্বনিল অ্যান্ড রিলেটেড কম্পাউন্ডস। কার্বনিল অ্যান্ড রিলেটেড কম্পাউন্ড, কার্বনিল বললে আমরা বুঝবো অ্যালডিহাইড এন্ড কিটোন, রিলেটেড কম্পাউন্ড মানে এস্টার অথবা অ্যামাইড, ওকে, মানে অ্যাসিড ডেরিভেটিভ যেগুলো, সেখানেও আমাদের একটা করে সি ডাবল বন্ড ও গ্রুপ থাকে, দ্যাটস ওয়ান ইজ কল্ড দি রিলেটেড কম্পাউন্ড। হ্যাঁ, তো রিলেটেড কম্পাউন্ড হলে আমাদের একই সঙ্গে কভার করা যায়, ওই জন্য আলাদা করে অ্যাসিড বা দেখো এখানে যেমন এই যে দেওয়া আছে sp2 কার্বন, এই যে মেকানিজম পুরোপুরি আমাদের এস্টারের হাইড্রোলিসিসের মেকানিজম, এই লাস্টের অংশটা, কিন্তু আমরা পড়ছি কার হেডে, কার্বনিল অ্যান্ড রিলেটেড কম্পাউন্ড। সো দিস ইজ দি প্রিপারেশন অফ এস্টার অ্যান্ড হাইড্রোলিসিস অফ এস্টার, তার মেকানিজম যেগুলো সেগুলো হচ্ছে এটা BaC2 AaC2 এরকম করে হয়। তাছাড়া আমাদের যেটা আছে সেটা হচ্ছে সি ডাবল বন্ড ও। তো সি ডাবল বন্ড ও গ্রুপের জন্য আমাদের এডিশন রিয়াকশন এখানে মোর কমন, ঠিক আছে। সো এডিশন রিয়াকশনের নেম রিয়াকশন গুলো দেখো, আমি শুধু একটু তোমাদেরকে হাইলাইট করছি এইখান থেকে। বেঞ্জোইন কন্ডেনসেশন, কেনিজারো, টিসেনকো, ভিটিক, কোরেহাউস, গ্রুপের রিঅ্যারেঞ্জমেন্ট, অক্সিডেশন রিডাকশনের মধ্যে ক্লিমেনসেন রিডাকশন, উলফ-কিসনার, ওপেনার, ভিভো ব্ল্যাঙ্ক, অ্যাসাইলেশনের মধ্যে এগুলো সব থাকবে এখানে। সুতরাং ভ্যারাইটিস অফ রিয়াকশনস আমাদের কিন্তু এইটুকু অংশে পুরোটাই আছে। অ্যাডিশন রিয়াকশনের মেকানিজম আমাদের প্রথমে যেমন এই সেম দিয়ে অ্যাডিশন আমাদের সাইনোহাইড্রিন তৈরি হয়, সেগুলো আমরা এখানে পাবো। দেখো, তো এখানে জেনারেলি রিয়াকশনটা সবসময় আমাদের নিউক্লিওফাইল দ্বারা দেখবে এখানে ইনিশিয়েট করবে, কারণ কার্বনিল কার্বনের সি ডাবল বন্ড ও এর কার্বনটা ডেল্টা প্লাস, সো নিউক্লিওফাইল ক্যান ইজিলি অ্যাটাক দিস সি sp2c and lone pair will be accommodated by the oxygen and you got the corresponding fluid. এই অংশটুকু তোমাদেরকে ম্যাডাম পড়াবেন, এই অংশটুকু যেটা আমি হাইলাইট করলাম। এগেইন এই অংশটা আমি আবার ফিরে আসবো, সেটা হচ্ছে এইটা। সো এক্সপ্লয়টেশন অফ অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন অফ কার্বনিল কম্পাউন্ড, এটা আমরা জানি তাই না, তখন একটু হয়তো পড়েছিলাম, অনেকে নাও আমরা জানতে পারি, কিন্তু পরে আমরা বিভিন্ন ইয়েতে পড়েছি এটা যে আলফা হাইড্রোজেন অফ কার্বনিল কম্পাউন্ডস আর অ্যাসিডিক ইন নেচার, সেইটাকে ব্যবহার করে, দ্যাট ইজ দ্য এক্সপ্লয়টেশন অফ বলা হচ্ছে এখানে, ওদেরকে ব্যবহার করে আমরা এনল এবং এনোলেট ইন্টারমিডিয়েট, এনলস ইন্টারমিডিয়েট হবে যদি অ্যাসিড ক্যাটালাইজড হয়, এনোলেট ইন্টারমিডিয়েট হবে ইফ দিস ইজ বেস ক্যাটালাইজড, এবং কাইনেটিক থার্মোডাইনামিক এনোলেটস কাদেরকে বলে, এই সবগুলো আমাদের এখানে থাকবে। নেম রিঅ্যাকশন বলতে দেখো অ্যালডল, টলেন্স, নোভেনেজাল, ডিকমেন্স, টোবে, ম্যানিচ, ক্লেজেন স্মিথ, পার্কিন, ফ্রেভস্কি, অ্যাসাইলেশন, এই সবগুলো আমাদের এখানে থাকবে, ঠিক আছে। সুতরাং আপাতত এই পার্টটাও আমি এখানে পড়াবো। আর তারপরে আছে এলিমেন্টারি আইডিয়াজ অ্যাবাউট গ্রিন কেমিস্ট্রি, এটা আবার ম্যাডাম পড়াবেন, এটাও ম্যাডাম পড়াবেন, আর যদি সময় থাকে আমি এটা পড়াবো, নাহলে ম্যাডাম যে কেউ আমরা পড়াবো, 3-4টা আবার ম্যাডাম পড়াবো। আগের বারও মনে হচ্ছে অর্গানোমেটালিক্সটা আমি পড়েছিলাম, এটা তোমাদের শেষের দিকে বলবো, সেরকম হলে আমি পড়াবো বা ম্যাডাম যে কেউ আমরা পড়াবো। আজকে আমি যেটা তোমাদেরকে শুরু করব সেটা হচ্ছে আমাদের দিস ওয়ান। আমি পুরোটার উপর তোমাদের একটা ওভারভিউ দিয়ে রাখি, আজকে আমি ডিটেলস আর শুরু করব না, পরের দিন আমরা এটা থেকে ভালো করে শুরু করব। দেখো, তো এটা থাকুক, আমরা দিকে ফিরে আসি। তাহলে পড়বো আমরা যেটা, সেটা হচ্ছে যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফিলিকটা আগে দিতে পারো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যদি আমরা জেনারেল ফর্মে লিখি দেখো তাহলে কিরকম করে হবে। সো দিস ইজ মাই অ্যারোমেটিক কম্পাউন্ড, ধর এটা আমি বেঞ্জিনে লিখলাম এখন, প্লাস অ্যান ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইল মে কাম ফ্রম এনি other species and we got this one. এখানে পার্টিকুলার সলভেন্ট আমাদের বিভিন্ন রকম লাগে, সলভেন্ট। যখন that hydrogen will be replaced by this electrophile, এবারে এখানে H প্লাস লিখলাম আমি, দেখো কোথাও তো E প্লাস সঙ্গে থাকবে না, ওর জন্য একটা অ্যানায়ন সবসময় থাকবে, সেই অ্যানায়নটা আবার এখানে চলে আসবে। বাট হোয়াটস উইল হ্যাপেন হিয়ার, দিস hydrogen is replaced by this electrophile. তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রায় সব ক্ষেত্রে আমাদের এটা H প্লাস হয়, দুই একটা ক্ষেত্রে আমরা দেখাবো অন্য কোনো গ্রুপ
যেমন ট্রাইমিথাইল সিলাইল গ্রুপ বা অন্য কোনো গ্রুপ রিপ্লেস করতে পারে, ইটস ভেরি রেয়ার। কিন্তু 99% কেসে আমাদের সবসময় H+ রিপ্লেসমেন্ট হবে। দেখো, তো এটার আমাদের মেকানিজম এখানে বলতে বলা আছে। তো আমি বলেছি তোমাদেরকে, জাস্ট আমি এটা আজকে ওভারভিউ দিচ্ছি, পরের দিন আমি আবার এখান থেকে শুরু করব। শুধু মেকানিজমটা কিভাবে হয় দেখো, সেটা আমি একটুখানি তোমাদেরকে দেখাই। তো দিস উইল বি দি E+, দেন E pi bond will attack this one. Pi bond will attack through this carbon to this. So sp2 carbon is now converted to the sp3 carbon. Okay, this is now sp3 hybridized carbon, and the positive charge is here. Now it is the lone pair. এরকম করে এখানে, তারপরে এইখানে প্লাস, হ্যাঁ, যে এখানে হাইড্রোজেন, ইলেকট্রোফাইল হাইড্রোজেন, এইখানে এইটা এখানে গিয়ে এইখানে গিয়ে is called the resonance stabilized এই কার্বোক্যাটায়নটাকে আমরা পাবো। এটাকে বলা হয় অ্যারেনিয়াম আয়ন বলা হয়, বা সিগমা কমপ্লেক্স বলা হয়, সিগমা কমপ্লেক্স অর অ্যারেনিয়াম আয়ন এটসেট্রা। তো এরকম করে আমরা এখান থেকে পাবো। সো দিস ইজ দি ইন্টারমিডিয়েট ফর্ম। এরপরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এই ইন্টারমিডিয়েট থেকে এই প্রোটনটা এমনি করে এখানে দেবে, অ্যারোমেটাইজড হয়ে যাবে, -H+। -H+ হলে আমাদের এখানে হবে দিস অ্যান্ড E+H+। বুঝে গেল? তাহলে এই মেকানিজমের থ্রু দিয়ে আমাদের এখানে হবে। সো নাও কাম টু দি রিঅ্যাক্টিভিটি অ্যান্ড ওরিয়েন্টেশন। এর বিভিন্ন এভিডেন্স এসবগুলো আছে, সেগুলো আমরা পরের দিন বলবো, কি এভিডেন্স আছে কি না আছে সেটা আমরা পরে বলবো। রিঅ্যাক্টিভিটি, আচ্ছা কেন এটা হচ্ছে না, এই ইলেকট্রন ডেন্সিটির উপরে নির্ভর করবে। ইট ইজ অ্যান ইলেকট্রন ডেন্স স্পিসিস, পাই ইলেকট্রন সবসময় সার্কুলেট করতে থাকে। তাহলে এর রিঅ্যাক্টিভিটি কখন ভালো হবে? যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে রিঅ্যাক্টিভিটি বাড়বে, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে বেনজিন রিং এ তাহলে রিঅ্যাক্টিভিটি কমবে। দ্যাট ইজ ভেরি সিম্পল। যদি মনে করি দুটোকে আমি এখানে কম্পেয়ার করি, কে ভালো তাহলে রিঅ্যাক্ট করবে? ধরো এখানে আছে অ্যানিলিন আর এখানে দেওয়া আছে নাইট্রো, এখানে আছে নাইট্রো। নাও হুইচ ওয়ান উইল রিঅ্যাক্ট ফাস্টার? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কে ফাস্টার রেটে দেবে, এইটা না এইটা? বলো বলো, উত্তর বলো। কি এত সময় লাগার তো কথা নেই শোনারা। It can donate the pair of electrons to this one. আমরা জানি ওই জন্য অ্যালিন ইজ লেস বেসিক দ্যান মিথাইলামিন, সুতরাং এর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয়। সো রিঅ্যাক্টিভিটি অফ দিস ইজ very much higher than this. Rather, this one is electron withdrawing in nature, this one is electron withdrawing group. ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার জন্য এ কি করবে? ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। ফলে যখন তোমার এখানে ইলেকট্রোফাইল আসবে তখন কিন্তু ততটা সহজে পছন্দ করবে না, বাট ইট ক্যান অ্যাটাক দি ইলেকট্রোফাইল ভেরি ইজিলি। এইভাবে যেমন বলা যাচ্ছে, একই রকম ভাবে দেখো এখানে প্লাস চার্জ আছে, তাহলে স্বাভাবিকভাবেই যদি এখানে কোথাও একটা NH2 গ্রুপ থাকে, সো দ্যাট ক্যান স্টেবিলাইজ দিস প্লাস চার্জ। But if the NO2 group is present here, which withdraws the electron, that means their positive charge আরো বাড়তে থাকবে, ফলে the intermediate will be less stable. ফলে দুভাবে আমরা বলতে পারি, stability of the intermediate অথবা availability of the electron in the benzene ring, কার কত বেশি কার কত কম সেই তুলনায় রিঅ্যাক্টিভিটিটা নির্ভর করবে। দেখবে তোমাদের রিঅ্যাক্টিভিটি অ্যান্ড ওরিয়েন্টেশন একসঙ্গে আছে, দেখো কথাটা, রিঅ্যাক্টিভিটি অ্যান্ড ওরিয়েন্টেশন। তাহলে এখন আমি তোমাদেরকে বেঞ্জিনের ক্ষেত্রে দেখিয়েছিলাম। নাও ইফ দিস ওয়ান ইজ CH3, দেন হোয়াট উইল বি হ্যাপেন হিয়ার? নাও ইফ দিস ওয়ান ইজ দি NO2 গ্রুপ, তাহলে আমাদের কি হবে? নাও ইফ দিস ওয়ান ইজ দি COCH3 গ্রুপ, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে সেটাকে আমরা এখানে ওরিয়েন্টেশন বলবো। দেখো তাহলে ওরিয়েন্টেশন মানে হচ্ছে না, যদি আমাদের এইখানে একটা গ্রুপ অলরেডি থাকে, দ্যাট কল জেড গ্রুপ, ঠিক? এই জেড গ্রুপ আমাদেরকে ডিরেক্ট করবে যে ইনকামিং ইলেকট্রোফাইলটা কোথায় যাবে, এই ইনকামিং ইলেকট্রোফাইলটা কোথায় আসবে সে করবে এটা। সো ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ যেমন না, কোন লেনটাকে আগে ছাড়বো কাকে পরে ছাড়বো যাতে ট্রাফিক কম, তেমনি এর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী একে
কোথায় পাঠাবে তারপরে নির্ভর করবে। সেই জন্য জেড আমাদের দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, ওরিয়েন্টেশন থেকে আসছে দেখো, অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ অর মেটা ওরিয়েন্টিং গ্রুপ। Now, if the Z is NO2, we know that NO2 is meta-orienting group, so electrophile will come in the meta position. তাহলে এর ভিত্তিতে আমরা এখানে বলতে পারি যে যদি মনে করি এটা নাইট্রো গ্রুপ হয় and then any kind of electrophile, then what will be the major product? আমি মেজর প্রোডাক্ট বলবো, সবগুলোই একটু একটু হয়, কিন্তু major product will be this one, as this group is meta-orienting group. Now, if this one is CH3, which is electron donating in nature, and it will be orthopara orienting group. CH3 হলে এইখানে ই যাবে প্লাস প্যারা পজিশনে আসলে এদের দুজন মিলিয়ে মেজর প্রোডাক্ট পাবো। দ্যাটস হোয়াই দিস ওয়ান ইজ কল্ড, দিস ওয়ান অর্থ, দিস ওয়ান ইজ কল্ড প্যারা। এটা তোমরা জানো, এটা অর্থ পজিশন, মেটা পজিশন এবং প্যারা পজিশন। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয়, এটা সাধারণ রুল, তার সঙ্গে ক্যান ট্রিট অ্যাজ এ রুল এক্সেপশন একটা আছে, সেটা আমরা বলবো। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় তাহলে ওরিয়েন্টেশন কি হবে বলো? অর্থো প্যারা ওরিয়েন্টিং। আমি ডিটেলস বলবো, কারণ হোয়াইট আমি নেক্সট দিন বলবো। হোয়াই আজকে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, হোয়াইট আমরা নেক্সট ডেতে বলবো, হোয়াই সেটা আমরা পরের দিন বলবো। অ্যান্ড কি হবে? রিয়াক্টিভ, তাই না? অ্যাক্টিভেটিং বলবো, অর্থো প্যারা ওরিয়েন্টিং অ্যান্ড অ্যাক্টিভেটিং। দেখো তো অ্যাক্টিভেটিং হবে কি হবে না? Orthopara orienting and activating group. Yes or no? Electron donating group money, it increase the electron density in the benzene ring, so it called the activating group. All the activating groups are orthopara orienting. Okay, we may treat this one as a rule. Do number H, if this is electron withdrawing group, okay, if this one is electron withdrawing, then it is always meta orienting and deactivating group. দেখো deactivating group, এটা আমি एग्जांपल তোমাদেরকে আগে দেখিয়েছি। নাইট্রো গ্রুপ ইজ ইলেকট্রন উইথড্রয়িং ইন নেচার, সো ইলেকট্রন ডেনসিটি উইল বি লেসার হিয়ার। তো ইলেকট্রন ডেনসিটি লেস হয়ে গেলে মানে ইলেকট্রোফাইলের সঙ্গে বিক্রিয়াটা স্বাভাবিকভাবে স্লো রেটে করবে। তো দিস ওয়ান উইল বি কল্ড দি deactivating group. NO2 group is called deactivating group here. So this you may treat as a rule. Only one exception আমাদের আছে। এক্সেপশন কেন সেটা আমি পরের দিন বলবো। এই জন্য আমাদের এক্সেপশন হচ্ছে হ্যালোজেন্স। হ্যালোজেন্স মানে জেড ইকুয়াল টু, এটা হচ্ছে সব জেড ইকুয়াল টু, হ্যাঁ, জেড ইকুয়াল টু যদি এইটা হয়, জেড ইকুয়াল টু যদি এইটা হয়, জেড ইকুয়াল টু এটা, হ্যালোজেন্স যদি হয় তাহলে তখন কি হবে? অর্থো প্যারা ওরিয়েন্টিং বাট deactivating. That's why this one is only exception. Exception টা পরীক্ষা অনেকবার পড়েছে, why halogens are orthopara orienting but deactivating. এর জন্য দুটো ইফেক্ট কাজ করে, সেজন্য আমরা দেখাবো এখানে হ্যালোজেন হলে, কিন্তু these two are always common, rest of these are always common. তার জন্য তোমাদের টার্মটা একসঙ্গে দেখো দেওয়া আছে, ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, ওরিয়েন্টেশন and reactivity. তাহলে ওরিয়েন্টেশন বলতে তোমরা কি বুঝলে? ইনকামিং গ্রুপটা কোথায় যাবে সেটার ভিত্তিতে এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। তো এখানে আমাদের কি আছে, সিলেবাসে কি ছিল দেখো, তাই লেখা থাকবে, দেখো কি লেখা আছে, ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি মেকানিজম, এভিডেন্স আমি পরের দিন বলবো বললাম। এরপরে আমাদের রিঅ্যাকশন কি কি আছে সেগুলো এখানে দেখো আছে। এবার রিঅ্যাকশনের মধ্যে যেমন ধরো আছে নাইট্রেশন, নাইট্রেশন তোমরা অলরেডি পড়েছো, নাইট্রেশন রিঅ্যাকশন, নাইট্রেশন রিঅ্যাকশন তোমরা অলরেডি পড়েছো। আচ্ছা, ওরিয়েন্টেশন রিঅ্যাক্টিভিটিটা একটু হলেও বুঝলে তো? মেকানিজমের জন্য বই তোমরা ইনারে তো নর্মাল বই পাবে, কিন্তু মেকানিজমের জন্য বই ফার্স্ট ইয়ারে কি কিনেছিলে? পার্ট ওয়ানে কি কিনেছে, মানে ফার্স্ট ইয়ারেই বলবো এখন, ফার্স্ট ইয়ারে কি বই কিনেছিলে? স্যার এন থিওরি। ঠিক আছে, তাহলে তো এন থিওরি এটাও থাকবে, দেখবে ভলিউম 2 ভলিউম রেডি বই কিন্তু একটা তোমাদের কাছে সবসময় রাখতে হবে, বাকি লাইব্রেরি থেকে পাবে, ডিপার্টমেন্টাল লাইব্রেরি বা সেমিনার লাইব্রেরি, কিন্তু সেটা বুঝতেই পারছো পরহস্তগত ব্যাপার, সবসময় তো সাফিসিয়েন্ট করে নাও থাকতে পারে।
কিন্তু একটা বই তোমাদের সবসময় হাতের কাছে থাকা দরকার। যেমন ধরো পিটার সাইক্সের একটা বই আছে, মুখার্জি সিং অ্যান্ড কাপুরের একটা মেকানিজমের বই আছে, খুব সহজ ল্যাঙ্গুয়েজেও লেখা আছে। ফলে যে কোনো একটা মেকানিজমের বই কিন্তু তোমাদের কাছে হাতের কাছে রাখতে হবে। পিএস কালসির বই আছে। তো সো বুক শুড বি ইন ইউর হ্যান্ড, মানে তোমার হাতে কিন্তু একটা বুক সবসময় থাকার দরকার। ঠিক আছে। ফিনার ভলিউম 1 আমি এখানে কারণে লিখছি না, ফিনার ভলিউম 1 এর রিয়াকশন খুব ভালো করে দেওয়া আছে সবার, কিন্তু মেকানিজম অত ডিটেলসে বা ইলাবোরেটলি দেওয়া নেই। বুঝা গেল? ফলে তোমরা কিন্তু যে কোনো একটা বই হাতের কাছে তোমরা রাখবে। এছাড়াও আমাদের সাহা পাঠকের বই আছে, দেখবে, হ্যাঁ, সাহা পাঠক, সাহা এন্ড পাঠক, এর ভলিউম 3টে আছে, ভলিউম 1, ভলিউম 2 আর ভলিউম 3। ভলিউম 3টা তুমি অবশ্যই এখন তোমাদের নয়, এটা পরে লাগে। এই ভলিউম 1 বা 2 এর মধ্যে যে কোনো একটা তোমাদের থাকবে, সেটা কোনটা কোনটা আছে একটু দেখে নিতে হবে। অর্গানিক কেমিস্ট্রি দেখবে, এখানে সাহা পাঠকের বই তোমরা এখান থেকে দেখতে পারো। এটাও মেকানিজমেরই বই। তো এটা আছে। একটা পি চট্টোপাধ্যায়ের বই আছে, একটা ছোট বই, সবগুলোই আছে। যেমন তার আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে পিটার সাইক্স, এর ক্ষেত্রে অল একসঙ্গেই পাবে, সব মেকানিজম একসঙ্গে পাবে। অথবা মুখার্জি সিং অ্যান্ড কাপ, কোনো ভলিউম নেই, একটাই বই, কাপুর। এটা তোমাদের পেরিসাইক্লিকটাও কভার করে যাবে, ফলে এটাও তোমরা এখান থেকে পাবে। মুখার্জি সিং অ্যান্ড কাপুর, একটাই বই, এগুলো সব মেকানিজম বই, মেকানিজম অফ অর্গানিক কেমিস্ট্রি। তারপরে এন থিওরি বা আজ যার যেটা আছে, যে যেটা পড়ছো পড়ো, কিন্তু ছোট বই বা যে কোনো বই হাতের কাছে আগে রাখবে। বই না পড়লে কিন্তু পরে যে পরীক্ষা দেবে তাতে কিন্তু জ্ঞান সম্পূর্ণ হবে না। ঠিক আছে, সেই জন্য বই পড়া আমাদের খুব দরকার। চলো, তাহলে এটা ছিল আমাদের এতক্ষণ অব্দি, সেটা হচ্ছে জেনারেল আইডিয়া। জেনারেল আইডিয়া বলতে অ্যালোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জেনারেল আইডিয়াটা কি ছিল সেটা আমরা এখানে দেখলাম, ওরিয়েন্টেশন এবং রিঅ্যাক্টিভিটি কাকে বলে। এরপরে ধরো আমাদের যেমন আছে নাইট্রেশন, যদি এখানে আমরা বেনজিন নিই, দিস ওয়ান ইজ বেনজিন, আর এখানে ধরো তোমাকে দেওয়া আছে মিক্সড অ্যাসিড। এটা তোমরা সকলেই জানো, তাই না? মিক্সড অ্যাসিড বলতে আমরা বুঝি কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO। এইটা দিয়ে তোমরা নাইট্রেশন সবসময় করে এসেছো, এবং গট দিস নাইট্রো বেনজিন অ্যাজ এ প্রোডাক্ট। আচ্ছা, এখানে টেম্পারেচার একটু লাগে, টেম্পারেচার হচ্ছে আমাদের নিয়ার অ্যাবাউট 50, দ্যাট ইজ বিলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এটা টেম্পারেচার 100-র কাছে হলে ডাইনাইট্রো বেনজিন হয়ে যাবে, সেই জন্য এটাকে টেম্পারেচারটাকে মেনশন করে দিতে হয়। এই মিক্সড অ্যাসিড ছাড়াও যদি মনে করো তুমি এখানে অ্যাক্টিভেটিং সিস্টেম থাকে, মানে এখানে এমন কোনো গ্রুপ আছে এত কনসেন্ট্রেটেড দিলে অন্য বিক্রিয়া হয়ে যাবে, সেই জন্য আমরা আদার্স রিয়েজেন্ট আরো ব্যবহার করতে পারি। তো দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ কল্ড দি নাইট্রেশন। দেখো, ভালো করে দেখো, ফলে নাইট্রেশন সম্বন্ধে তোমাদের আর জানতে কোনো কিছু বাকি থাকবে না, সেই জন্য আমাদের এখানে এটা ডিটেলসে দেখবো। যেমন যদি এটা অ্যাক্টিভেটিং সিস্টেম হয় তাহলে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিলেও হয়, ডাইলুট নাইট্রিক অ্যাসিড অ্যাক্ট এজ দি নাইট্রেটিং এজেন্ট। তেমনি ধরো নাইট্রিক অ্যাসিড প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইজ অলসো এ নাইট্রেটিং এজেন্ট। সুতরাং এরা কিভাবে কাজ করে তার মেকানিজম আমরা ডিটেলসে জানব। ফার্স্ট, এইটা তোমরা যেহেতু 12-এ পড়েছো, আমি এইটা সম্বন্ধে তোমাদেরকে বলি। ইট উইল জেনারেট দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল ইজ নাইট্রোনিয়াম আয়ন। ওকে, সো দিস ওয়ান ইজ কল্ড দি নাইট্রোনিয়াম আয়ন। সো দিস ইজ দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল ইন কেস অফ মিক্সড অ্যাসিড। তাহলে কিরকম ভাবে বিক্রিয়াটা হবে না, S ডাবল বন্ড O ডাবল বন্ড O OH OH প্লাস ধরো এখানে তোমাদের আছে নাইট্রিক অ্যাসিড। ওকে, H, এটাকে ভেঙে ভেঙে লেখো, HON ডাবল বন্ড O আর সিঙ্গেল বন্ড, এরকম করে লিখতে পারি, অথবা আমরা O মাইনাস করে এরকম করে লিখতে পারি, তাই নাইট্রোজেন প্লাস। দিস ইজ দ্য নাইট্রিক অ্যাসিড। এখন দেখো, নাও দি প্রোটন ক্যান ডোনেট টু হিয়ার। তাহলে এক্ষেত্রে যেহেতু দিস ইজ স্ট্রং অ্যাসিড, তুলনায় উইক, সেই জন্য এখানে হয়ে যাবে আমাদের এখন OH2 প্লাস প্লাস সরি বন্ড দিয়ে N ডাবল বন্ড O মাইনাস, তখন এটা এখানে প্লাস দেবো আরেকবার, এটা OH2 প্লাস প্লাস HSO4 মাইনাস, H2 না HSO4 মাইনাস, একটা H এঁকে দিয়েছি। এরপরে এইখান থেকে আমাদের এই এরকম এখান থেকে জল হয়ে এটা তোমার এখানে বেরিয়ে চলে যাবে। তাহলে তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে NO2 প্লাস। তো বাইরে সেটা আমি ডিটেলসে পড়বো পরে। এরকম ভাবে আমাদের এখানে NO2 প্লাস জেনারেট করে।
দেন আমাদের যা মেকানিজম ছিল, এরপরে নাইট্রোনিয়াম হয়, তাহলে এবারে বেঞ্জিন একে অ্যাটাক করবে, যেমন করে আমাদের জেনারেল ডিরেকশনটা ছিল সেরকম করে হতে থাকবে। তো দিস ইজ নাও ই প্লাস, দিস ইজ অ্যাকচুয়ালি ই প্লাস। ফলে ই প্লাসটা কিভাবে জেনারেট করছে সেটা আমরা এখানে দেখবো। তাহলে এটা যেমন ছিল নাইট্রোজেন, তেমনি যদি এনও গ্রুপ ইন্ট্রোডিউস হয় তাহলে হবে সেটা নাইট্রোসেশন প্রসেশন। তাহলে এটা হচ্ছে আমাদের NO প্লাস যখন ঢুকবে, NO প্লাস উইল অ্যাক্ট অ্যাজ দি নিউট্রাল। তেমনি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে R প্লাস হবে, অথবা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তাহলে হচ্ছে RCO প্লাস। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, FC রিয়াকশন। সুতরাং এগুলো তোমরা সব টুকটাক জানো। তেমনি যদি আমাদের SO3 উইল বি দি নিউট্রাল ইলেকট্রোফাইল ফর সালফোনেশন, এগুলো সব আমাদের মেকানিজম ওয়াইজ সিলেবাসে আছে। একমাত্র দিস রিয়াকশন ইজ রিভার্সিবল, এটা মনে রাখবে, আমি আজকে বলে রাখলাম, পরেও বলবো আমরা, দিস সালফোনেশন রিয়াকশন ইজ অনলি রিভার্সিবল। বাকি নাইট্রেশন, নাইট্রোসেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন অল আর ইররিভার্সিবল। অ্যান্ড কেসিপি তোমরা পড়েছো, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কেসিপি হবে, বুঝতে পেরেছো? আর এই সালফোনেশনটা ওই জন্য আমরা ডিটেলসে দেখবো যে কেন রিভার্সিবল বা কি হয়, সেটা আমরা পরে দেখবো। মানে টেম্পারেচার বাড়লে টিসিপি কিন্তু আমরা এই ক্ষেত্রে পাবো টেম্পারেচার বাড়ালে, আর কম টেম্পারেচারে করলে আমরা কেসিপি পাবো। দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল হিয়ার, সালফোনেশন ইজ রিভার্সিবল রিঅ্যাকশন ইন দিস কেসেস। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন রকম রিঅ্যাকশনের জন্য। তেমনি মনে করো যদি আমরা দেখি এখানে কি বলে ভিলসমেয়ার হেক বা তোমার গ্যাটারম্যান কচ, এদেরও আমাদের পার্টিকুলার এক কার্বন করে করে একটা ইলেকট্রোফাইল থাকবে। তাহলে সিএইচও গ্রুপের কোথাও ফরমাইলেশন হলে কি হবে, তখন সিএইচও গ্রুপ ইন্ট্রোডিউস হবে, সিএইচও গ্রুপ ইন্ট্রোডিউস। বেঞ্জিন রিং এ ধরো সিএইচও গ্রুপ আসছে, তাহলে ফরমাইলেশন রিঅ্যাকশন হবে। তাহলে তার জন্য অ্যাক্টিভ ইলেকট্রোফাইল কি না কি সেগুলো আমরা একটা টেবিল লিখবো, টেবিলের সাহায্যে আমরা ওখানে দেখাবো যে কোনটা কি কাজে লাগে। তো এই হচ্ছে আমার এখানে ডিটেলস একটা আইডিয়া অ্যাবাউট দিস সিলেবাস। দেখো কি ছিল আমাদের, এই যে সালফোনেশন, হ্যালোজিনেশন। আচ্ছা, আর হ্যালোজিনেশনটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কেউ বলতে পারবে? হ্যালোজিনেশনের জন্য আমরা কি ব্যবহার করব এখানে? এনিবডি? পড়েছো তোমরা সব? বেঞ্জিন থেকে ধরো ব্রোমো বেঞ্জিন করবো বা ক্লোরো বেঞ্জিন, কি ব্যবহার করব বলো? ব্রোমিন আর হ্যাঁ বলো, Br2 আর FeBr3। তাহলে আমরা হ্যালোজেন ক্যারিয়ার লাগে এখানে, Br3 হ্যালোজেন ক্যারিয়ার লাগে। এখানেও দেখো ডাবল বন্ড এডিশন হবে, কিন্তু যখন এখানে আমরা করেছিলাম তখন আমাদের CCl4, নো হ্যালোজেন ক্যারিয়ার ইজ নিডেড, we got the corresponding dibromide, but in this cases we got the bromide. This reaction is addition reaction, যেটা তোমরা প্রথম চ্যাপ্টারে পড়বে, তাই না? Addition reaction to the carbon carbon double bond, but in this cases this one is substitution reaction, which is more common for this. কেন সেটা আমি পরের দিন বলবো, কেন আমাদের এখানে সাবস্টিটিউশন মোর কমন হয়, ডিউ টু দি অ্যারোমেটিক রিংটাও কোনোভাবেই ছাড়তে চাইবে না। অ্যারোমেটিসিটি, হোয়াট ইজ অ্যারোমেটিসিটি, ডেফিনেশন কি বলো? পড়া হয়ে গেছে অ্যারোমেটিসিটি ডেফিনেশন কি? স্যার যেটা হুকেল রুল ফলো করে। না, দ্যাট ইজ নট দি ডেফিনেশন অফ অ্যারোমেটিসিটি, দ্যাট ইজ টেস্ট অফ অ্যারোমেটিসিটি। হুকেলস রুল ফলো করলে সেটা অ্যারোমেটিক কি না সেটা আমরা বুঝতে পারবো, বাট definition of aromaticity is different. আর কেউ? আচ্ছা, কনজুগেট প্লেনার জিওমেট্রি হুকেলস রুলের মধ্যেই পড়ছে বাবা, ওগুলো হুকেলস রুলের মধ্যেই পড়ছে। অ্যাকচুয়ালি বলছে যে যদি তুমি কম্পাউন্ডটাকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে প্লেস করো, and if there is a closed circulation of pi electron হয় and enjoys an extra stabilization, that species are called the aromatic species, and the phenomenon is called aromaticity. বুঝে গেল? তাহলে দেখো ক্লোজ লুপ হবে তখনই যখন সাইক্লিক হবে, প্লেনার হবে তবেই ক্লোজ লুপ একসঙ্গে হতে থাকবে, ঘুরতে থাকবে পাই ইলেকট্রন, ক্লোজ সার্কুলেশন অফ পাই ইলেকট্রন in presence of external magnetic field and enjoys an extra stabilization. So this is a very important term. বেঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে -36 কিলো ক্যালোরি পার। হাইপোথেটিক্যাল 1,3 সাইক্লোহেক্সাট্রাইনের তুলনায় এইটার তুলনায়
এটার তুলনায় বেনজিনের এত এনার্জি কম, হাইপোথেটিক্যাল, মানে যদি রেজোনেন্স না হয় আর কি। So that amount of energy is called the resonance energy. So it enjoys an extra stabilization. ফলে এই ক্ষেত্রে এক্সট্রা স্টেবিলাইজেশনটা ছাড়তে চাইবে না বলেই এখানে আমাদের সবসময় এইটাকে রেখে ও সাবস্টিটিউশন রিঅ্যাকশন প্রেফার করবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো পাই বন্ড ভেঙে এখানে একটা সিগমা বন্ড ভেঙে একটা সিগমা দুটো সিগমা বন্ড হচ্ছে, দ্যাট ইজ দি ড্রাইভিং ফোর্স। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের হ্যালোজেনেশন রিঅ্যাকশন কিরকম। সো হ্যালোজেন ক্যারিয়ার ইজ নিডেড দেয়ার, কেন না, টু জেনারেট বিআর আর ধরো এখানে আছে প্লাস Fe(Br)3, তাহলে এইখান থেকে লোন পেয়ার এখানে অ্যাটাক করলে আমরা কি পাবো না Br Fe(Br)3 মাইনাস, তাহলে এটা এখানে প্লাস হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে তোমার যখনই যাচ্ছে এরপরে এ যখন রিলিজ করবে তখন এ তোমার এখানে ছেড়ে দেবে ওকে, তাহলে এটা Br প্লাস হিসেবে জেনারেট করবে। সুতরাং ইলেকট্রোফাইল জেনারেশনের জন্য এটা আমার এখানে কাজে লাগবে, Fe(Br4) মাইনাস, আর এইটা প্লাস, সরি এইটা এখানে প্লাস হবে ব্রোমিনটা, এই ব্রোমিনটা লোন পেয়ার দিয়েছে এটা মাইনাস, তারপরে এই ব্রোমিনটা ছেড়ে দিলে এটা ফুললি এর সঙ্গে চলে গেল, এটা এরকম করে এখান থেকে বেরিয়ে যাবে, এরকম করে যখন একে লোন পেয়ারটা দিয়ে একে পেয়ারটা দিয়ে ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাহলে এটা নর্মাল বিআর হয়ে গেল, এটা বিআর প্লাস Fe(Br4) মাইনাস। তাহলে এরকম ভাবে বিআর প্লাসটাকে জেনারেট করাতে হবে, দ্যাট ইজ দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল ইজ হিয়ার ইজ X প্লাস, দ্যাটস ওয়াই দি হ্যালোজেন ক্যারিয়ার বলা হয় এটাকে, হ্যালোজেন ক্যারিয়ার ইজ নিডেড ফর হ্যালোজেনেশন। আচ্ছা ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন তো আমরা বললাম, কিন্তু ওয়ার কার্বনের মধ্যে আমাদের ক্লোরোমিথাইলেশন আছে, মানে CH2Cl, গ্যাটারম্যান কচ, গ্যাটারম্যান হবেনসেস, বিসমিল্লাহ রেক, রাইমার টাইমান, কোলবে স্মিথ আর ইপসো সাবস্টিটিউশন। রাইমার টাইমানটা কি তোমরা জানো কেউ? এটা তোমরা মোর কমন বলে আমি এটা জিজ্ঞাসা করছি। রাইমার টাইমান রিঅ্যাকশন কোনটা? কি বাকিদের কারো কোনো সেই নাই, একজনই শুধু একটু তাও চেষ্টা করছো। ফেনলের সাথে ক্লোরোফর্মাতে ওই OH বা NaOH, আমি OH মাইনাস লিখলাম। যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্যালিসিস, 2 নম্বর অ্যাসিড দিতে হবে, 1 নম্বরে ওই 2 নম্বরে অ্যাসিড না দিলে তো ওটা O মাইনাস হয়ে থেকে যাবে, এখানে CH হবে। দ্যাট রিঅ্যাকশন ইজ কল্ড দি Raymer-Tayman reaction. So what is the active electrophile in these cases? এইখান থেকে what is the active electrophile in these cases? active electrophile কি না ACHCl3 প্লাস OH মাইনাস, এখান থেকে প্রথমে H প্লাসটা এখানে নিয়ে জল তৈরি হয়ে গেল, হ্যাঁ, প্লাস এখানে পাবো আমরা যেটা সেটা হচ্ছে CCl3, H প্লাস চলে গেছে তাহলে মাইনাস, আবার এইখান থেকে একটা ক্লোরিন মাইনাস বেরিয়ে গিয়ে তৈরি হবে CCl2 dichlorocarbon, which is act as the active electrophile in these cases. Raymer-Tayman reaction, RT reaction. তো Raymer-Tayman reaction এর জন্য CCl2 act as the active electrophile. ফলে এবারে বাকি রিঅ্যাকশন আমাদের সেম হবে মেকানিজম দেখি। সুতরাং নেম রিঅ্যাকশন, তাহলে এটা 1 কার্বন ইলেকট্রোফাইল, দেখো একটাই মাত্র কার্বন আছে, এন্ড উই গট দিস ওয়ান। তাহলে CCl2 থেকে দুটো OH গ্রুপ আসবে, এখানে দুটো OH গ্রুপ আসলে একটা কার্বনের দুটো OH গ্রুপ জল হয়ে বেরিয়ে গেলে আলটিমেটলি আমরা এখানে CHO গ্রুপ পাবো। এটা আমি বলবো তোমাদেরকে পরে, যে ডিটেইলসে আমরা মেকানিজম দেখবো আর পাবো। তাহলে এই ছিল আমার কোন গেল সেকেন্ড পার্ট, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা বিসমিল্লাহ রেক, হবেনসেস, এগুলোরও আছে, আমরা এগুলো আমরা পরে দেখবো যে কি কি ইয়ে লাগে না লাগে, সেগুলো আমরা ডিটেইলসে পাবো। নেক্সট আমাদের দেখো ছিল যেটা, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে এটা যেহেতু আমাদের সময় লাগবে, পরের বার যখন আমরা বলবো তখন এটাকে এর আমরা একটা প্রথমে ওভারভিউ দিয়ে নেব, তারপরে আমরা এর মেইন ইয়েটা শুরু করব। এটা তুলনায় অনেক ছোট চ্যাপ্টার, এখানে এত নেম রিঅ্যাকশনও দেখো নেই, এখানে নেম রিঅ্যাকশনের সংখ্যাও বেশি আছে আমাদের। সুতরাং অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, তাই না? তোমরা যদি 12টা ভালো করে দেখো দেখবে এই রিঅ্যাকশন গুলো ঘুরে ফিরেছিল, অনেক জায়গাতেই দেখবে অ্যারোমেটিকের 95% রিঅ্যাকশন হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ক্লাস 12 এ তোমরা যা যা রিঅ্যাকশন পড়েছো যে কোনো ফাংশনাল গ্রুপের জন্যই। সুতরাং এগুলো হচ্ছে আমাদের মেন মেকানিজম এবং এটা আমরা দেখতে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটু রাখছি তোমাদের, আমার একটু অন্যরকম কাজও আছে, আর ওই
ভর্তি হবে আছে পেশেন্ট, তার নিয়ে একটু ফোন পানি চলছে। তো আমি যেহেতু আগেই তোমাদেরকে এটা দিয়ে দিয়েছিলাম, অন্তত একটা ওভারভিউটা দিয়ে রাখলাম সিলেবাসে। নেক্সট দিন যখন ক্লাসে আসবে সবাই কিন্তু আসবে, হ্যাঁ, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? পরের দিন থেকে আমরা এই চ্যাপ্টারটারই মানে অ্যারোমেটিক সাবস্টিটিউশনের শুরু থেকে শুরু করব, ঠিক আছে? একদম এই মেকানিজম এবং এভিডেন্স থেকে আমরা শুরু করব, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? আর দূর অব্দি বললাম, তাতে কার কোনো কোশ্চেন আছে কি? স্যার ওই অ্যারোমেটিকের ডেফিনেশনটা আরেকবার বলে দিলে। আচ্ছা, অ্যারোমেটিক